আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম বিগত দিন ধরে, এর আগেও আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে জীবজগৎ এবং তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই দুইটা অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় চতুর্থ অধ্যায় যেটা আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, তো এইটার উপর একটা ক্লাস নেব আজকে। চতুর্থ অধ্যায় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। তো এই যে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো এই ক্লাসটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ক্লাসে বসে পড়ো এবং একটু গুরুত্ব দিয়ে তোমরা ক্লাস করার চেষ্টা করবে। তো আমরা চলে আসলাম চতুর্থ অধ্যায় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের, যেটা হলো মূলত উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো প্রথমেই উদ্ভিদ কী সেটা তো আমরা জানি। উদ্ভিদের বৈশিষ্ট্য ইতিপূর্বে আমরা পড়েছি যে উদ্ভিদ মূলত একটা জীবকে দুইভাবে ভাগ করা হয়। তো তার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে প্রাণী আছে আর একটা হচ্ছে উদ্ভিদ আছে। তো প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা ইতিপূর্বে দেখেছি জীবজগৎ অধ্যায়ে এবং উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা ইতিপূর্বে দেখেছি। তো আজকের এই ক্লাসে উদ্ভিদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আছে, একটা উদ্ভিদ কীভাবে বেড়ে ওঠে, সে কীভাবে হচ্ছে সারসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে, একটা উদ্ভিদ কীভাবে হচ্ছে অক্সিজেন তৈরি করে এবং আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, সেই বিষয়গুলোই আমরা সুন্দরভাবে শেখার চেষ্টা করব। তো স্কিপ না করে পুরো ক্লাসটা করো। প্রথমত উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জিনিস লেখা আছে এখানে। যেমন ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের, যথা নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ হয়। তার মানে উন্নত উদ্ভিদ কয় ধরনের হয়ে থাকে? উন্নত উদ্ভিদ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং আরেকটা হলো আবৃতবীজি উদ্ভিদ। এখন আবৃতবীজি উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা এই অধ্যায়ে জানব। অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদ এটা একটু জটিল বিষয় আছে, কিন্তু আবৃতবীজি উদ্ভিদ সাধারণত পারতপক্ষে আমরা আশেপাশে যেই সকল উদ্ভিদগুলোকে দেখে থাকি, যেমন আম গাছ, এই টাইপের উদ্ভিদগুলো সাধারণত আবৃতবীজি উদ্ভিদ হয়ে থাকে, বা আমাদের আশেপাশে দেখা প্রায় প্রত্যেকটা উদ্ভিদই বেশিরভাগ উদ্ভিদে আবৃতবীজি হয়ে থাকে। তো আবৃতবীজি উদ্ভিদের একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা এই অধ্যায়ে জানব। একটি সপুষ্পক উদ্ভিদে কোন কোন অংশ থাকে, কোথায় তার অবস্থান, সে বিষয়েও জানব। এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কী, সে বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো চলো একদম অধ্যায়ের যে মেন পার্ট আছে সেই পার্টে চলে যাওয়া যাক। এই অধ্যায় শেষে আমরা উদ্ভিদের বাহ্যিক যে বৈশিষ্ট্য, একটু আগেও বলেছি যে এই বিষয় সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। মূলের প্রধান বৈশিষ্ট্য, কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য, পাতার প্রধান বৈশিষ্ট্য, এগুলো বিষয় সম্পর্কে আমরা কাজ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ উদ্ভিদের কিন্তু মূলত তিনটি অংশ থাকে। একটা উদ্ভিদকে নর্মালি যদি আমরা ভাগ করি তাহলে তার তিনটি অংশ বের হবে। প্রথমত হচ্ছে তার মূল, যেটা প্রত্যেকটা উদ্ভিদই থাকে। একদম গোড়ার দিকে যে অঙ্গাণু থাকে সেটাকে বলা হয় উদ্ভিদের মূল। কাণ্ড, সেটা উদ্ভিদের গা, সেটাকে বলা হয় কাণ্ড। এবং হচ্ছে পাতা, যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা, এই তিনটাই কিন্তু উদ্ভিদের প্রধান উপাদান। এবং এই উদ্ভিদের যে হচ্ছে মানব জীবনের মূল, কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা আছে সেটাও আলোচনা করব এবং উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করব। যে উদ্ভিদের প্রতি আমাদের কীরকমভাবে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করতে হয় সে বিষয় সম্পর্কে অধ্যায়ে আমরা জানব। পার্ট 1, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। তো আমরা চারপাশে পরিবেশের অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ, যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। তাহলে যদি বলে যে একবীজপত্রী উদ্ভিদ কোনগুলা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনগুলা, সেই উদাহরণগুলো একটু দেখে নিতে হবে। যেমন ধান, গম, ঘাস এগুলো কিন্তু একবীজপত্রী উদ্ভিদ, এবং হচ্ছে আম, কাঁঠাল, সরিষা, মরিচ এগুলো কিন্তু দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। উদাহরণ আছে। এবার আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ হচ্ছে এরা সর্বোন্নত উদ্ভিদ। আবৃতবীজী যে সপুষ্পক উদ্ভিদগুলো আছে, অর্থাৎ আবৃতবীজী এবং হচ্ছে সপুষ্পক। এখন আবৃতবীজী বলতে কী বোঝায়? তো যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ ঢাকা অবস্থায় থাকে, সেগুলো উদ্ভিদকে বলা হয় হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদ। এবং সপুষ্পক উদ্ভিদ বলতে বোঝায় যেগুলো উদ্ভিদ হচ্ছে ফুল উৎপাদন করে, অর্থাৎ যেগুলো উদ্ভিদে ফুল হয়, সংক্ষেপে বলতে গেলে ফুল হয় যেগুলো উদ্ভিদ, সেগুলোকে বলা হয় হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এবং এগুলোকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ, মানে যত উদ্ভিদ জগৎ আছে তাদের মধ্যে সবচেয়ে উন্নত শ্রেণী এদেরকে ধরা হয়। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের অনেকগুলো অংশ থাকে। তার মধ্যে প্রথমত যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিটপ। তো একটা উদ্ভিদের যে অঙ্গগুলো মাটির উপরে থাকে সে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কাণ্ড থাকে,
পাতা, ফুল ও ফল থাকে, অর্থাৎ উদ্ভিদের যে সকল অঙ্গগুলো মাটির উপরে থাকে। যেমন এক্ষেত্রে যদি বলতে হয় তাহলে হচ্ছে উদ্ভিদের মূল বাদ দিয়ে যেগুলোর অঙ্গ রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু বিটবের অংশ, কারণ একমাত্র উদ্ভিদের মূলটাই হচ্ছে মাটির নিচে থাকে, আর বাদবাকি যেগুলো অঙ্গ রয়েছে সেগুলো সবগুলোই মাটির উপরে থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষমুগল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্রগুলোকে তোমরা মিলিয়ে নাও। অর্থাৎ যেমন এই যে মরিচ গাছ চিত্র দেওয়া আছে, তো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের এইখানে যে একদম নিচে যে অঙ্গাণুটা আছে, তোমাদের নিচের একদম সর্বনিচে যে অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে প্রধান মূল। এর উপরে যে অঙ্গাণুটা আছে এটা হচ্ছে কাণ্ড, এবং পাতা তো আমরা দেখতেই পাই যে পাতা কোনটা উদ্ভিদের, এরা সবাই চেনে মোটামুটি। তো উদ্ভিদের একদম মাটির নিচে যে অঙ্গাণুগুলো থাকে এগুলোকে বলা হয় উদ্ভিদের মূল, এবং মাটির ওপর থেকে পাতার পর্যন্ত যে অঙ্গাণুগুলো থাকে সেটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, এবং সর্ব উপরে যেটা থাকে সেটা হচ্ছে উদ্ভিদের পাতা। এখানে একটা মরিচ গাছ দিয়ে সুন্দরভাবে কিন্তু উদাহরণ দেখিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে কাণ্ড আছে প্রধান মূলের সাথে লাগানো, অর্থাৎ এই যে প্রধান মূল যেটা আছে এটার সাথে লাগানো মাটির ওপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। তাহলে কাণ্ডের কাজ কি? কাণ্ডের একটা সুন্দর কাজ দেখলাম যে সেটা হচ্ছে যে কাণ্ড কী করে থাকে, সাধারণত কাণ্ড হচ্ছে পাতা ও শাখা প্রশাখার ভার যেটা আছে ওটা বহন করে থাকে। এরপর হচ্ছে পাতা। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ যে অংশটা আছে সেটাই হচ্ছে পাতা, পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। তাহলে পাতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? উদ্ভিদের যে খাদ্য তৈরি হয় সেটা কিন্তু উদ্ভিদের পাতাতেই হয়ে থাকে। এরপর আছে ফুল। পত্রকক্ষে সাদা ছোট ছোট ফুল হয়। পত্রকক্ষে মানে পাতার যে কক্ষগুলো আছে এগুলো কিন্তু সাদা রঙের ছোট ছোট ফুল হয় এগুলো জায়গায়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ উৎপন্ন হয়। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ফল। ফল হচ্ছে ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয় বড় হয়ে মূলত ফলে পরিণত হয়, এবং মরিচ গাছের ফলই হচ্ছে মরিচ গাছের যে ফলটা আছে ওইটা কিন্তু মরিচ, অর্থাৎ প্রত্যেকটা গাছ যেই ফসলটা উৎপন্ন করে সেটাই হচ্ছে তার মূলত ফল বলা হয়ে থাকে। সাধারণতভাবে মূল ভ্রূণমূল হতেই উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী হয়, অর্থাৎ মূলটা কি থাকে? নিম্নগামী বলতে একদম মাটির নিচ দিকে বোঝানো হয়। ভ্রূণমূলটি বৃদ্ধি হয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। তো এখানে একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে উদ্ভিদের মূল। তো আসলে উদ্ভিদের মূল বলতে কি বোঝায়? উদ্ভিদের মূল হলো উদ্ভিদের পর্বমধ্য ও অগ্র মুকুলবিহীন অংশই হচ্ছে সাধারণত উদ্ভিদের মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই হচ্ছে মূল। অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচের অংশে জন্মে। যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি ক্ষেত্রে কি হয়? কাণ্ড কিন্তু মাটির নিচে জন্মে থাকে। তার মানে সর্বক্ষেত্রে যে মাটির নিচে যে উদ্ভিদের যে অংশটা আছে সেটাই মূল হবে, এটা কিন্তু ঠিক না। কিছু কিছু উদ্ভিদ যেমন আদা, পেঁয়াজ এগুলোর ক্ষেত্রে কিন্তু মাটির নিচে যে অংশটা সেটা জন্মগ্রহণ করে সেটা হচ্ছে কিন্তু কাণ্ড। অর্থাৎ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদের মাটির নিচে মূল অবস্থান করে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় যে উদ্ভিদের মাটির নিচে কিন্তু কাণ্ডগুলো অবস্থান করে থাকে। এরপর আছে হচ্ছে পার্ট 2, একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ। আমরা তো ইতিমধ্যেই জানলাম যে মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে সেটা হচ্ছে সাধারণত মূল। মূল সাধারণত মাটির মধ্যে যে কৌশিক ফাঁকে পানিগুলো থাকে সেগুলোকে গ্রহণ করে নেয়, যেটা সার সংশ্লেষণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার সংশ্লেষণ কী? এটা মূলত একটা উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া। সে বিষয়ে এর পরবর্তী অধ্যায়ে আমরা ভালোভাবে জানবো। এই অধ্যায়ে এটা আলোচনার বিষয় না। এই অধ্যায়ে একটি মূলের যে আদর্শ বিভিন্ন অংশগুলো আছে সেগুলো হচ্ছে মূলকে প্রধানত কয়েকটি অংশে ভাগ করা যায়। তো শেষ প্রান্তে একটা আছে টুপির মতো অংশ। এই যে দেখা যাচ্ছে যে একটা মূলত যে একটা অঞ্চল আছে, এটা হচ্ছে মূলের শেষ প্রান্তে একটা টুপির মতো অঞ্চল। এরপর আছে বদ্ধিঞ্চ অঞ্চল, মূলরম অঞ্চল, আর সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল। তো মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। শেষ প্রান্তে যে টুপির মতো অংশটি আছে সেটাকে বলা হয় মূল টুপি বা মূলত্র। আঘাত থেকে মূলকে রক্ষা করাই হচ্ছে কাজ। অর্থাৎ নিচে যে অংশটা আছে মূল টুপি, এটা কি করে? সাধারণত একটা উদ্ভিদকে আঘাত থেকে রক্ষা করে। উদ্ভিদের হচ্ছে বিভিন্ন রকমের গোড়ায় যদি আঘাত লাগে আমরা জানি একটা উদ্ভিদ মারা যেতে পারে। তো এই উদ্ভিদকে বিভিন্ন রকমের আঘাত থেকে, বাইরের বহিরাগত আঘাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই উদ্ভিদের মূলের একদম সামনে একটা টুপির মতো অংশ অবস্থান করে, যেটাকে মূল টুপি বা মূলত্র বলা হয়। আঘাত থেকে মূলকে রক্ষা করার কাজ। এর পেছনে মসৃণ যে বর্ধিত অঞ্চল আছে এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকাকে পেছনে সূক্ষ্ম লোমশ মূলরম অঞ্চল অবস্থিত। মূলরম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত। স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয়। এখানে নতুন দুইটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে একটা মূলরম আর একটা হচ্ছে মূলটুপি। এখানে যে চিত্রে দেখানো হয়েছে মূলটুপি তো দেখলাম, আর মূলরম হচ্ছে এটাই হচ্ছে মূলরম অঞ্চল। এরপর হচ্ছে মূলের প্রকারভেদ এবং কাজ। মূলের আসলে কাজ কি? তো মূলের যদি কিছু কাজ দেখি, তা হচ্ছে যে সব গাছের মূল কি একই ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি একই ধরনের? অবশ্যই না, কেননা আম গাছের মূল আমরা জানি অনেক শক্ত হয়ে থাকে, এবং ধানের মূল এক ধরনের এক গুচ্ছ আকারে থাকে। ধানের মূল কিন্তু গুচ্ছ আকারে থাকে, আর আম গাছের মূল কিন্তু শক্ত আকারে থাকে। তো
বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। বটের যে ঝুড়ি হয় সেটাও কিন্তু এক ধরনের মূল। উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে। বটের ঝুড়ি মূল কেয়া গাছের ঠেস মূল, পানির আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। আমরা খেয়াল করে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল কিন্তু একই রকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাস এর মূল হতে ভিন্ন রকমের হয়ে থাকে। তার মানে কি, একটি আম গাছের যে মূলটা আছে সেটা কিন্তু অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকম হয়। এটার কারণ কি? এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি অবস্থানের অনুসারে দুইটি ভাগে ভাগ করা হয়। এই যে দুইটা ভাগ আছে মূলের, এই দুইটা ভাগগুলো হচ্ছে ১ নম্বর স্থানিক মূল এবং ২ নম্বর হচ্ছে আস্থানিক মূল। তো স্থানিক মূলটা কি এবং আস্থানিক মূলটা কি সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। যে স্থানিক মূল হচ্ছে উদ্ভিদের যে ভ্রূণমূলটা আছে, উদ্ভিদের স্থানিক মূল হচ্ছে উদ্ভিদের ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে মূল হিসেবে সরাসরি মাটিতে প্রবেশ করে। প্রধান মূল শাখা প্রশাখা বিস্তার করে, তখন এদেরকে স্থানিক মূলতন্ত্র বা স্থানিক মূল বলে। অর্থাৎ প্রধান মূল শাখা প্রশাখা যখন বিস্তার করবে, মাটির নিচে যে মূল থাকে উদ্ভিদের, এটা যখন শাখা প্রশাখা বিস্তার করবে তখন সেটাকে বলা হয় হচ্ছে স্থানিক মূল। তখন এদের স্থানিক মূলতন্ত্র বা স্থানিক মূল বলে। যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, বেগুন, সরিষা এগুলো কী করে? এগুলো কিন্তু স্থানিক মূলের উদাহরণ। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি স্থানিক মূলের উদাহরণ, তখন এগুলো কিন্তু দিতে হবে যে আম, জাম, কাঁঠাল, তারপর হচ্ছে লিচু, বেগুন, সরিষা এগুলো স্থানিক মূলের উদাহরণ। যে এগুলোর মূল কী করে? মাটির নিচে যে এদের মূলগুলো শাখা প্রশাখা সৃষ্টি করে থাকে। এরপর আরেকটা যেটা আছে আস্থানিক মূল যেটা আছে সেটা হচ্ছে এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা সাধারণতভাবে দুই ধরনের। অর্থাৎ মূল কী করে? ভ্রূণমূল অর্থাৎ একদম মাটির নিচে যে অংশ আছে ওইটা থেকে উৎপন্ন না হয় কাণ্ড, উদ্ভিদের কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের আছে। তার মানে আস্থানিক মূলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো গুচ্ছমূল এবং আরেকটা হচ্ছে অগুচ্ছমূল। এরপর হচ্ছে গুচ্ছমূলটা আসলে কি? তো গুচ্ছমূল ধান, ঘাস, তারপর বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। তো এদেরকে বলা হয় মূলত গুচ্ছমূল। অর্থাৎ কাণ্ডের নিচের দিকে যে গুচ্ছ সরুমূল সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে মূলত গুচ্ছমূল। এরপরে গুচ্ছমূল ভ্রূণমূল নষ্ট হয়ে যে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল থাকে। তো যেগুলো উদ্ভিদে গুচ্ছমূল আছে সেগুলো বুঝতে হবে একবীজপত্রী উদ্ভিদ। এখানে উদাহরণ হিসেবে যেমন ধান দিছে, ধান একটা একবীজপত্রী উদ্ভিদ এবং গুচ্ছমূল থাকে। নারিকেল, সুপারি, তো এগুলো কী করে? কাণ্ডের নিচে এদের মূলগুলো গুচ্ছ সরুমূল সৃষ্টি করে। এবার হচ্ছে অগুচ্ছমূল যেগুলো আছে সেগুলো হচ্ছে এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পরের থেকে আলাদা থাকে। কেয়া গাছের ঠেস মূল, বটের যে ঝুরি মূলগুলো আছে এগুলো হচ্ছে অগুচ্ছমূলের উদাহরণ। তো এখানে একটা তোমাদের কাজ দেওয়া হয়েছে, সে কাজটা হচ্ছে যে মূলসহ একটি ধানের চারা, সরিষার চারা, ঘাস তুলে এনে দেখো নারিকেল গাছের মূলের সাথে কোনটি কোনটি মিলে এবং কোনটি কোনটি অমিল হয়। একটু আগেই উদাহরণ দিলাম যে ধান কিন্তু গুচ্ছমূল তৈরি করে। তার মানে ধান গাছের যে চারা আছে এবং হচ্ছে নারকেল গাছের যে চারা আছে এরা দুইজনে কী করে? গুচ্ছমূল তৈরি করে। তার মানে এদের দুজনেরটা মিল খাবে। এবং সরিষার চারা এবং ঘাস এদের দুইজনেরটা কিন্তু আবার একরকম। তার মধ্যে হচ্ছে সরিষার চারা যেটা আছে, সরিষার চারা কিন্তু এটা হচ্ছে যে স্থানিক মূলতন্ত্র, এবং ঘাস যেটা আছে, ঘাস আবার ধানের মতোই এটা হচ্ছে গুচ্ছমূল তৈরি করে। তো এগুলো উদাহরণ নিজের মতো করে দিতে হবে। এরপর মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে। কি কি কাজ মূল করে থাকে? সেগুলো হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। এখন যদি উদ্ভিদে মূল না থাকতো তাহলে কি হতো? উদ্ভিদ মাটির সাথে শক্তভাবে আটকে থাকতে পারতো না, এবং এর ফলে কি ঘটনা ঘটতো? সেটা হচ্ছে উদ্ভিদগুলো মাটি থেকে উপড়ে পড়ে যেত। আর আমরা জানি যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটিতে অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে। এই উপাদানগুলো ছাড়া উদ্ভিদ কখনোই বাঁচতে পারে না বা নিজের খাদ্য নিজে তৈরিও করতে পারে না। তো উদ্ভিদে বেঁচে থাকার জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। যদি মাটিতে উদ্ভিদ না গজায় তাহলে সেক্ষেত্রে উদ্ভিদ মারা যাবে। তো একটা উদ্ভিদ যদি মূল না থাকতো তাহলে উদ্ভিদ মাটির সাথে যুক্ত হয়ে থাকতে পারতো না, যার ফলে উদ্ভিদ কিন্তু মারা যেত। এবং আরেকটা বিষয়, মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ লবণ পদার্থ কিন্তু সংগ্রহ করে। তো এখানে যে নতুন নতুন কিছু শব্দগুলো দেখলাম সেই শব্দগুলো একটু দেখে নেব, যে প্রধান মূল, স্থানিক মূল, অস্থানিক মূল, গুচ্ছমূল, তারপর হচ্ছে যে শোষণ মূলরোম। একটু এক কথায় যদি আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই যে প্রধান মূল কি? একটা উদ্ভিদের যে মাটির নিচে যে অংশটা গজায় বা মাটির নিচে যে সরু হয়ে থাকে যে অংশটা সেটাকে বলা হয় প্রধান মূল। স্থানিক মূল হচ্ছে প্রধান মূল যদি শাখা প্রশাখা তৈরি করে তাকে বলা হয় স্থানিক মূল। আস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে গুচ্ছমূল। তো গুচ্ছমূলটা কি? একবীজপত্রী উদ্ভিদের যে মূল, অর্থাৎ যেগুলো উদ্ভিদের মূল মাটির নিচে যে গুচ্ছাকার তৈরি করে, সরু গুচ্ছ তৈরি করে থাকে, সেগুলোকে বলা হয় গুচ্ছমূল। এবং শেষমেশ মূলরোম, উদ্ভিদের যে অংশ পানি শোষণ করে থাকে বা
রোম সদৃশ কিছু অঙ্গাণু আছে উদ্ভিদের মূলে, তো সেগুলোকে বলা হচ্ছে যে মূলরোম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের কাছে রাখলাম। তো এরপরে এই অধ্যায়ে যে বাকিটুকু ক্লাস আছে সেটা করে এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট করে দেবো। মোটামুটি একটা বড় অধ্যায়, এই জন্য আজকের একটা ক্লাসে পুরোটা শেষ করে যাচ্ছে না। এটা হচ্ছে পার্ট 1 করলাম। এখানে মূলত 2টা কি 3টা পার্ট তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এখানে কালকে পার্ট 5 থেকে আবার শুরু করব, তার মানে 4টা পার্ট আজকের একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।